দীপান্বিতা রায় ছোটদের এবং বড়দের লেখার জগতে পরিচিত নাম। এখনো পর্যন্ত তার 40টির বেশি বই প্রকাশিত হয়েছে। তার লেখা অ্যাস্ট্রোনটের ঠিকানা নাটকটি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ছোটদের বিভাগে সেরা নাটক হিসেবে পুরস্কৃত হয়েছে। দীপান্বিতা রায়ের গল্পের মধ্য থেকে এবারে আমাদের নিবেদন রাতের চৌকিদার গল্পটি। পালানের চরিত্রে চয়ন মণ্ডল, পালানের মামা, লেক থানার ওসি ডাক্তার বরেন রায় ও লং সাহেবের চরিত্রে দেবাশিস বসু, পালানের মা ও ঠাকুমার চরিত্রে প্রিয়াঙ্কা গুহ, প্রদীপের চরিত্রে গল্প পাঠে ও পরিচালনায় সৌভিক সাহা, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল। শুরু হচ্ছে রাতের চৌকিদার। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ঘুম ভেঙে পালান খানিকক্ষণ বুঝতেই পারছিল না যে সে কোথায় আছে। চারদিকটা কেমন অদ্ভুত চুপচাপ, নিঝুম। আধা আলো আধা অন্ধকারে পুরোটাই কেমন যেন ভীষণ অচেনা। মাথাটা পরিষ্কার হতে মনে পড়ল বিকেলে দোকানে কাজ করতে করতে শরীরটা বড্ড খারাপ লাগছিল। মনে হচ্ছিল যেন জ্বর আসবে। মামাকে বলতে খেঁকিয়ে উঠল, তাহলে আর কি, নবাব পুত্র বাড়ি চলে যাও। সন্ধ্যের মুখে খদ্দের বাড়বে, তখন বাড়ি চলে গেলে মামা রক্ষে রাখবে না। পালান তাই ভেবেছিল যে বাজারের ভেতর ওদের যেখানে জিনিসপত্র থাকে সেখানে ছোট চৌকিটা একটু শুয়ে নেবে, তারপর শরীরটা একটু জুত হলে ফের দোকানে চলে যাবে। কিন্তু শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। এখন কি তাহলে অনেক রাত? উঠে বসতে বসতে ভাবলে পালান, বাঁদিকের মণিহারি দোকানগুলোর সব ছাঁপি বন্ধ। ডান হাতের সবজি বাজার শুনশান। চট আর প্লাস্টিক দিয়ে মোড়া সবজির দোকানগুলোকে কেমন যেন ভুতুড়ে দেখাচ্ছে। সারাদিন আলো আর লোকজন কম কম করে যে নিউ মার্কেট, হঠাৎ সেটা যেন মরে গেছে। শুধু হাড় আর পাঁচড়ার কঙ্কালটা দাঁত বার করে থুম মেরে বসে আছে। তাহলে কি সবাই বাড়ি চলে গেছে? এত বড় নতুন বাজারে আমি এখন একা? কথাটা ভাবতেই হাত পা যেন পেটের মধ্যে সেঁধিয়ে গেল পালানের। এতক্ষণ যে পেটের মধ্যে ছোঁচোয় ডন মারছিল তাও ভুলে গেল বেমালুম। এক লাফে চৌকি থেকে নেমে ছুটল গেটের দিকে। ঠিক যা ভেবেছে তাই, কোলাপসেবল গেটে তালা বন্ধ। এদিকে বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। কিন্তু সারা রাত যদি এই নিউ মার্কেটে একলা থাকতে হয় তাহলে সে তো ভয়ই মরে যাবে। পালান তাই প্রাণপণে গেট ধরে ঝাঁকাতে লাগলো, সঙ্গে গলা ছেড়ে চিৎকার, কে কোথায় আছো? গেটটা খুলে দাও গো। কিন্তু কোথাও কোনো সাড়া নেই। এই বৃষ্টির মধ্যে কে শুনবে একটা ছোট ছেলের চিৎকার? মামাও কিরকম মানুষ, বাড়ি যাবার আগে একবার খোঁজ পর্যন্ত করলে না? ভাবতেই চোখে জল এলো পালানের। কাঁদতে কাঁদতেই আবার গেট ধরে প্রাণপণে ঝাঁকুনি দিল, গেটটা খুলে দাও গো। এবার কিন্তু সাড়া মিলল, তবে বাইরে নয়, ভেতর থেকে। এরে তুই অমন করে চেঁচাচ্ছিস কেন? গলাটা শুনে পালান চমকে উঠে পেছন ফিরে তাকিয়ে দেখল নিউ মার্কেটের ঠিক মাঝখানে যে গোল চত্বর, যেখানে পিতলের কামানটা রাখা আছে, সেদিক থেকে হেঁটে আসছে একজন বয়স্ক মানুষ। প্রথমটায়
একটু ভয় পেয়ে গিয়েছিল পালান, কিন্তু তারপর দেখলে তার চেহারাটা নেহাতি ভালো মানুষ গোছের। হাতে ছোড়াছুরি তো দূরের কথা, একটা লাঠি পর্যন্ত নেই, ছেঁড়া টাপি মারা প্যান্ট আর একটা ঢোল্লা মতো কোট, মাথায় আবার একটা টুপি, টেনে টেনে হাঁটছেন। অমন করে চেঁচাচ্ছিস কেন? মানুষটা বেশ কাছে এসে পড়েছে পালনের। আমি আটকে গেছি তো, ঘুমিয়ে পড়েছিলাম, গেটে তালা পড়ে গেছে, এখন বাড়ি যাব কি করে? চাবি তো আমার কাছে আছে। আমি হচ্ছে এই হক সাহেবের বাজারের রাতের চৌকিদার। মানুষটা পকেট চাপড়াতেই একটা ঝনঝন শব্দ ওঠে চাবির। কিন্তু তালা খুলে দিলেও এই বৃষ্টিতে তুই বাড়ি যাবি কি করে? সেই রাত 8টা থেকে টানা বৃষ্টি হচ্ছে, রাস্তা ঘাট সব তো জলে ডুবে গেছে। ব্যাপারটা বুঝতে সময় লাগে না পালানের। তাদের বস্তি বাড়ির সামনেটায় একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায়। সেখানে তো তার মানে এখন এক মানুষ জল, যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু বড় খিদে পেয়েছে যে, পালানের মুখের দিকে তাকিয়ে যেন ব্যাপারটা আন্দাজ করে নিল সে। খিদে পেয়েছে বুঝি? তার সে ব্যবস্থা হবে। চল এখন চল, এখানে মিচিমিচি দাঁড়িয়ে না থেকে তোর ডেরাতে গিয়ে আরাম করে বসি দুজনে। লোকটির সঙ্গে ফের মামার জিনিস রাখার জায়গাটায় ফিরে আসে পালান। চৌকিটাতে গুছিয়ে বসে, পকেট থেকে একটা বানরুটি বার করে পালানের হাতে দিয়ে লোকটি একটা পুরনো প্যাকিং কেসের উপর বসে পড়ে। নাম কি রে তোর? জানতে চায় লোকটি। পালান। থাকিস কোথায়? এই তো তালতলার বস্তিতে। নিউ মার্কেটে কি করছিলি? মামার একটা চায়ের দোকান আছে নিউ মার্কেটের পাশে, ওখানেই কাজ করি। এখানে মামা জিনিসপত্র রাখে। বিকেলে শরীরটা বড্ড খারাপ খারাপ লাগছিল, তাই ভাবলাম একটু শুয়ে নি। কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। স্কুলে যাস না তুই? মা বাবা নেই? না, মামার বাবা আমায় রাস্তায় কুড়িয়ে পেয়েছিল, মামা মামি আমায় মানুষ করেছে। লোকটি চুপ করে থাকে। পালানো কিছুক্ষণ চুপচাপ রুটি চিবোয়, তারপর বলে, কিন্তু ওটা সত্যি কথা নয়। কোনটা? আমাকে কুড়িয়ে পাওয়ার কথাটা। সত্যিটা কি? টুপিটা মাথা থেকে খুলে পাশে রেখে জানতে চায় সে। কানের পাশের কাঁচা পাকা চুলের গোছার দিকে তাকিয়ে পালান বলে, ঠাকমা বলেছে আমি নাকি আসলে খুব বড় লোকের বাড়ির ছেলে। ঠাকমাটা আবার কি? মামার মা গো। মামার ছেলে শম্ভুদা এই আমারই মাথায় মাথায় কর্পোরেশনের স্কুলে ক্লাস 5-এ পড়ে। ও ঠাকমা বলে, আমিও বলি। তো সেই ঠাকমা বলেছে বুড়ো বাবা মানে মামার বাবা আমাকে নাকি চুরি করে এনেছিল। বলেছিল বড় লোকের ছেলে, ফোন করে অনেক টাকা চাইব, টাকা দিলে ছেড়েকে ফেরত দেব। ফোন নম্বর লেখা কাগজটাও রেখেছিল পকেটে। কিন্তু পরদিনই মাতাল হয়ে রাস্তা পেরোতে গিয়ে বাসের ধাক্কায় মরে গেল বুড়ো বাবা। বাড়িতে যখন আনা হলো তখন মামা নাকি চুপি চুপি পকেটে হাত দিয়ে দেখেছিল যদি কাগজটা পাওয়া যায়, কিন্তু পাইনি। ব্যাস, আমি যে কাদের বাড়ির ছেলে আর জানাই গেল না। জানাজানি হলে যদি পুলিশে ধরে, তাই মামা বেশি খোঁজ খবরও করেনি। ঠাকমা কারো কাছে মুখ খোলে না, আছে মামাকে পুলিশে ধরে। পালানের কথা শেষ হলে চুপচাপ খানিকক্ষণ হাতের আঙুল মটকায় সে, তারপর বলে, ঠিক আছে, তোর কথাটা মাথায় রইল, দেখবো যদি কোনো ব্যবস্থা করা যায়। তুমি কাউকে বলো না জানো, মামা জানতে পারলে আমায় তাড়িয়ে দেবে। না না, কাউকে বলবো না। তবে তোর যদি কখনো আমাকে দরকার পড়ে তাহলে আসতে পারিস। নিউ মার্কেটের পেছন দিকের যে গলিটাতে কাবাব বিক্রি হয়, ওইখানে মঈনুদ্দিনের টেলারিংয়ের শপ, তারই উল্টো দিকে আমার বাড়ি। আচ্ছা, তুই এবার একটু ঘুমিয়ে নে, আমি আর চক্কর ঘুরে আসি। ভয় পাস না, আমার গলা শুনতে পাবি। সবজির গাড়ির গড়গড় শব্দে ঘুম ভাঙতে পালান দেখল সকাল হয়ে গেছে। বৃষ্টি থেমেছে, রাস্তার জলও বেশ খানিকটা নেমেছে।
পালান সারা রাত বাড়ি না ফেরায় মামা মামির বেশ একটু দুশ্চিন্তাই হয়েছিল। শম্ভুর তো কেঁদে কেটে চোখ ফুলে গেছে। সব কথা শুনে মামাও অবশ্য আর মারধর করল না। বেশ কয়েকদিন কেটে গেছে। বিকেলবেলা দোকানের পিছনের কলে চায়ের গ্লাস ধুচ্ছিল পালান। হঠাৎ দেখে একটু দূরে দাঁড়িয়ে আছে নিউ মার্কেটের সেই রাতের চৌকিদার দাদু। হাত ইশারা করে ডাকছে তাকে। পালান একবার দেখে নেয় মামা কি করছে। অচেনা লোকের সঙ্গে কথা বলা মামার একটুও পছন্দ নয়। মামা ব্যস্ত দেখে উঠে যায় দাদুর কাছে। শোন, তোদের দোকানে ওই যে হলুদ জামার কালো প্যান্ট পরা লোকটা চা খাচ্ছে, ও তো প্রায়ই আসে। হ্যাঁ, তা আসি। ভারী অবাক হয়ে বলে পালান। ওর সঙ্গে ভাব কর, তারপর মামার চোখ এড়িয়ে ওর ফোন নম্বরটা চেয়ে নিবি। ফোন নম্বর নিয়ে কি করব? যা বলছি কর না, পরের কথা পরে বলবো। কথা কটা বলেই হন হন করে ভিড়ে মিশে যায় চৌকিদার দাদু। ধোয়া গ্লাসগুলো নিয়ে পালান যখন দোকানে ঢুকছে, ঠিক তক্ষুনি মোবাইলে একটা ফোন আসে হলুদ জামা পরা লোকটার। ফোনটা ধরে বলে, হ্যাঁ প্রদীপ বলছি, বলুন। পরিষ্কার গ্লাসে চা নিয়ে এসে টেবিলে রাখে পালান। তারপরে বলে, প্রদীপ দাদা, আর কিছু দেব? ও বাবা, তুই তো আমার নামও জানিস দেখছি। হেসে বলে প্রদীপ, আচ্ছা তাহলে একটা অমলেট খাওয়া। দাদুর কথা মতো একটু বেশি খাতির করে প্রদীপের সঙ্গে ভাব জমিয়ে ফেলে পালান। তারপর একদিন দুপুরবেলায় মামা যখন বাড়িতে খেতে গেছে, তখন প্রদীপের কাছে ফোন নাম্বারটা চেয়ে নেয়। একটু অবাক হলেও এক টুকরো কাগজে মোবাইল নম্বরটা লিখে দেয় প্রদীপ। সেদিনই বিকেলে বাজারের ভেতর জিনিস রাখার জায়গাটায় গিয়ে পালান দেখে প্যাকিং কেসের উপরে দাদু বসে আছে। ফোন নম্বরটা পেয়েছিস তো? পালানকে দেখেই তাড়াহুড়ো করে বলে ওঠে দাদু, এবার শোন ভালো করে, ফাঁক বুঝে বুথ থেকে ফোন করবি ছেলেটাকে, বলবি দুপুরে মামা যখন দোকানে থাকে না তখন আসতে, আসলে সব কথা খুলে বলবি। বুঝেছিস তো? যা এখন পালা। একটু হতভম্ব হয়ে দোকান থেকে বেরিয়েই পালানের মনে হয় লোকটা আবার মামাকে বলে দেবে না তো। দাদুর সঙ্গে একটু আলোচনা করে নেওয়ার জন্যে পেছন ফিরে দেখে প্যাকিং কেস ফাঁকা। দাদু এরই মধ্যে উঠে কোথায় চলে গেছে। পালানের ফোনটা পেয়ে প্রদীপ ভারী অবাক হয়েছিল। প্রথমটায় তো চিনতেই পারেনি, তারপর অবশ্য বুঝতে পারল। তবে ছেলেটা কি এমনিতে বেশ ভালো লাগলেও তার যে প্রদীপের সঙ্গে কি গোপন কথা থাকতে পারে মাথায় ঢুকছিল না। কিন্তু প্রদীপ পেশায় সাংবাদিক, তাই যে কোনো ছোটখাটো ঘটনাকে উপেক্ষা করা তার স্বভাব নয়। 2-3 দিন পরে দুপুরবেলায় সে গিয়ে হাজির হলো পালানের মামার দোকানে। পালানের কাছে সব কথা শুনে সে তো রীতিমতো অবাক। এদিকে পালান ততক্ষণে তার 2 হাত ধরে কাঁদতে শুরু করেছে। আমার মা বাবাকে তুমি খুঁজে দাও প্রদীপ দাদা। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি দেখছি, কিন্তু আমি তোর মা বাবাকে খুঁজে দিতে পারি এমনটা তোর মনে হলো কেন? এবার একটু থতমত খেলো পালান। দাদুর কথা তো বলা যাবে না, তাই বুদ্ধি করে বললে, তোমাকে আমার ভারী ভালো লাগে যে। পালানের করুণ মুখটা দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছিল প্রদীপের, তাই তাড়াতাড়ি বলল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া দেখছি, আমি চেষ্টা করবো বুঝলি, কিন্তু তুই একটু ভালো করে মনে করে বলতো ঠাকমা তোকে আর কি বলেছে? কোথা থেকে তোকে আনা হয়েছিল? তখন তুই কত বড় ছিলি? দাঁড়াও দাঁড়াও বলছি। ঠাকমা বলে আমি তখন খুব ছোট, বসতেও পারতাম না। আমাকে নিয়ে একটা লোক নাকি রোজ পার্কে বেড়াতে আসতো, তার সঙ্গে ভাব করেছিল বুড়ো বাবা। তারপর একদিন ওকে চা খেতে পাঠিয়ে আমাকে নিয়ে পালায়। সেটা কোন সময় কিছু বলেছে ঠাকমা? হ্যাঁ, শীতকাল, নতুন বছর শুরু হওয়ার আগের দিন। সেবার নাকি খুব ধুমধাম হয়েছিল।
অনেক পটকা ফুটেছিল, রাত ভোর রাস্তায় নাচ গান হয়েছিল, তাতেই তো বেশি মদ খেয়ে গাড়ি চাপা পড়ে মরে গেল বুড়ো বাবা। অফিসে ফিরে গিয়ে অনেকক্ষণ গভীরভাবে চিন্তা করল প্রদীপ। পালানের কথা শুনে মনে হচ্ছে ঘটনাটা ঘটেছিল 1999-এর 31শে ডিসেম্বর। কারণ মিলেনিয়াম ইয়ারের রাতেই সারা কলকাতা ওইভাবে মেতে উঠেছিল। 2000 সালের 1 জানুয়ারির কাগজটা দেখা দরকার, মনে মনে ভাবল প্রদীপ। সোজা চলে গেল খবরের কাগজের অফিসে। লাইব্রেরিতে পুরনো কাগজ রাখার সুন্দর ব্যবস্থা আছে। ফাইল খুঁজে 1 জানুয়ারির কাগজ বার করে খুঁটিয়ে দেখতেই চোখে পড়ল খবরটা। দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্ক থেকে বাচ্চা উধাও। কাজের লোককে চপ খাইয়ে বেহুঁশ করে শিশুটিকে চুরি করা হয়েছে। ছোট্ট খবর, বাচ্চাটা কোনো একজন চিকিৎসকের, সেটুকুই শুধু বলা হয়েছে। পরের পাতায় তালতলায় পরাণ দাস নামে এক প্রৌঢ়ের পথ দুর্ঘটনায় মৃত্যুর খবরও আছে। বিবেকানন্দ পার্ক, তার মানে তো লেক থানা। মনে মনে ভাবল প্রদীপ। 1999-এর 31শে ডিসেম্বরের ফাইল বার করে লেক থানার ওসি বললেন, এই তো ডায়েরি আছে, ডক্টর বরেন রায়, ঠিকানা 19/2 পূর্ণদাস রোড। আচ্ছা, ইনি কি সেই বিখ্যাত হার্ট স্পেশালিস্ট বরেন রায়? কিন্তু তিনি তো নিউ আলিপুরে থাকেন, ভাবল প্রদীপ। পূর্ণদাস রোডের ঠিকানায় গিয়ে অবশ্য জানা গেল তিনি এই বরেন রায় আগে পূর্ণদাস রোডে পৈতৃক বাড়িতে থাকতেন। বছর 5 হল নিউ আলিপুরে নতুন ফ্ল্যাটে গেছেন। কালীঘাটের কাছে ডাক্তার বরেন রায়ের চেম্বারে প্রদীপ যখন গেল তখন রাত্রি প্রায় 10টা। চেম্বার ফাঁকা হয়ে এসেছে। শেষ রোগীটিকে বিদায় করে প্রদীপকে ডাকলেন ডাক্তার রায়। হ্যাঁ বলুন, কি আপনার জরুরি দরকার? বরেন রায়ের প্রশ্নের উত্তরে কোন রকম ভনিতা না করে প্রদীপ বলল, আচ্ছা ডাক্তার রায়, 1999-এর 31শে ডিসেম্বর আপনার জীবনে কোনো দুর্ঘটনা ঘটেছিল? একটুখানি চুপ করে থেকে ডাক্তার রায় বললেন, হ্যাঁ, ওর থেকে ভয়ঙ্কর দিন আমার জীবনে আর আসেনি। আমার প্রথম সন্তান দৈবিক চুরি হয়ে যায় পার্কে বেড়াতে গিয়ে। অনেক চেষ্টা করেছি, খোঁজ মেলেনি, পুলিশ কাউকে ধরতেই পারেনি। কিন্তু এতদিন মানে 10 বছর পরে হঠাৎ, কেন বলুন তো? প্রদীপের কাছে সব কথা শুনে পাগলের মতো লাফিয়ে উঠলেন বরেন রায়। এ নিশ্চয়ই আমার ছেলে, আমাকে এক্ষুনি নিয়ে চলুন। দাঁড়ান দাঁড়ান, অত তাড়াহুড়ো করা যাবে না। প্রথমত পুলিশকে খবর দিয়ে পুলিশের সঙ্গে যেতে হবে। আর ডাক্তারবাবু, আপনাকে একটা কথা দিতে হবে। কি বলুন? পালান যদি আপনার ছেলে নাও হয়, তবু আপনাকে ওকে আশ্রয় দিতে হবে। কারণ এর পরে তো আর মামার কাছে থাকতে পারবে না। তাই হবে, কথা দিচ্ছি আপনাকে। ভালোভাবে পড়াশোনা শিখিয়ে মানুষ করব ওকে। প্রদীপের 2 হাত ধরে বললেন বরেনবাবু। ভোরবেলা বাড়ির চারপাশে পুলিশ দেখে পালানের মামা মদন দাস তো অবাক। তারপর পুলিশের জেরা শুনেই হাওমাও কান্না। না বাবু, ও আমাদের কুড়িয়ে পাওয়া ছেলে, আমরা ওকে কোথার থেকে চুরি করে আনিনি। কিন্তু ছেলের এমন মিথ্যে কথা আর সহ্য হল না শম্ভুর ঠাকুমার। বস্তির ঘর থেকে বেরিয়ে এসে ক্ষণক্ষণে গলায় বললে, না বাবু, ও মিথ্যে কথা বলছে। তবে তবে আমার ছেলের কোনো দোষ নাই। পালানকে চুরি করে এনেছিল আমার স্বামী, সে পরদিনই মারা গেছে। ও কাদের বাড়ির ছেলে আমরা কেউ জানি না। তবে তবে একটা জিনিস আমি দেখাতে পারি। ঘরে ঢুকে খাটের তলার তরঙ্গ থেকে একটা লাল রঙের ছোট্ট সোয়েটার বার করে আনলো শম্ভুর ঠাকুমা। ওকে যখন নিয়ে এলো তখন এই সোয়েটারটা ওর গায়ে ছিল। সোয়েটারটা দেখেই চমকে উঠলেন বরেনবাবুর স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার বাবুনের সোয়েটার।
দাদা পাঠিয়েছিল বম্বে থেকে। এটা পরেই তো পার্কে পাঠিয়েছিলাম। বরেনবাবুর অনুরোধে পুলিশ পালানের মামাকে কোনো শাস্তি দেয়নি। ঠাকুমার হাতে 5,000 টাকা গুঁজে দিয়ে বরেনবাবু স্ত্রী বলে এসেছেন দৈবিক মানে পালানের সঙ্গে শম্ভুকেও তারা ভালো স্কুলে ভর্তি করে দেবেন। গাড়িতে চেপে ফিরছে সবাই। নিউ মার্কেটের কাছে গাড়িটা আসতেই পালান বলে ওঠে, দাঁড়াও দাঁড়াও, আরেকজনকে খবর দিতে হবে তো। কে রে? চৌকিদার দাদু, ওই তো আমায় প্রথম বুদ্ধিটা দিয়েছিল। কিন্তু কোথায় থাকে নিউ মার্কেটের রাতের চৌকিদার? কেউই তো তার সন্ধান দিতে পারছে না। অনেক খোঁজাখুঁজির পরে মঈনুদ্দিন টেলারিং শপ থেকে বেরিয়ে আসে এক দর্জি। বয়স হয়েছে, মোটা কাঁচের চশমার ভেতর থেকে ভালো করে সবাইকে দেখে জিজ্ঞেস করে, কাকে খুঁজছেন? লং সাহেবকে? এক পা খোড়া, মাথায় টুপি, অনেক কাল আগে মরে গেছে। ভারী ভালো মানুষ ছিল, ছোট ছেলেপিলেকে খুব ভালোবাসত। শুনলেন দীপান্বিতা রায়ের রাতের চৌকিদার গল্পটি। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।